আমার আগের জায়গাগুলো জাস্ট শুধু আমার রেজাল্ট গুলো লাগবে, আর ওর বেশি আমার এখন আপাতত কিছু লাগবে না। যা যা লাগবে আমি বলে দিচ্ছি এখানে। ঠান্ডা মাথায় খুব ভালো করে ধীরে ধীরে শুনবি। তোদের আচ্ছা, ওই যে বইটা কি জোগাড় হয়েছে বলতো একটু? হুম। না, ওই যে, ওটা আনা হয়নি এখনো। আমি একজনকে বলেছি, মানে একটা আচ্ছা আচ্ছা, দোকানে বলেছি, হ্যাঁ, এনে দেবে বলেছে। আচ্ছা, ঠিক আছে। আমি আজকে ওই যে জায়গাটা করাচ্ছি আমি ওই জায়গার মানে এক্সারসাইজের পিডিএফ দিয়ে দেবো, তুই ওখান থেকে অঙ্ক করিস, শুরু করিস আপাতত, আচ্ছা। যতক্ষণ না আসছে। এক্সারসাইজের ছবিটা তুলে পাঠিয়ে দেবো ওখানে। স্টেবিলিটি বলে, আজকে স্টেবিলিটি অফ অরবিট বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা নিয়ে একটু একটু কথা বলবো, ভালো করে শোন ঠান্ডা মাথায়, খুব ভালো করে ধীরে ধীরে শুনবি, বুঝে বুঝে। মনে কর একটা পার্টিকেল একটা প্লেনে মুভ করছে, আন্ডার দ্য অ্যাক্সেলারেশন এইটা, এই অ্যাক্সেলারেশনের আন্ডারে একটা প্লেনে মুভ করছে। তাহলে ওই পার্টিকেলের ডিফারেন্সিয়াল, ওই পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি হবে আমার লিখতে হবে। তাহলে যদি সেন্ট্রাল অ্যাক্সেলারেশনটা কি, এফ, এফ এর মান কত, মিউ ইউ টু দি পাওয়ার এন, যেটা হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সিস, এটা এক্স, এইটা সেই পি বিন্দু আমার, আর থিটা এফ, এই যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই যে পাথে ঘুরছে এই পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি না জানলে, এটা বুঝতে না পারলে কথা বলবি, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, যেখানে ইউটা হচ্ছে 1 বাই আর, আর এই অ্যাঙ্গেলটা তো থিটা। বল এইটা কি জানা আছে? হ্যাঁ, এটা আগের দিন করিয়েছিলে। আগের দিন যে এই জিনিসটা বলেছিলাম কি হয়, দরকার হলে খাতায় এখন, আগের দিনের অবধি তো আগের দিনের, এখন থেকে আমাদের যে সেমিস্টারে মানে আমাদের সিলেবাসের জিনিস যা যা আছে সেই জায়গাগুলো, এখন মানে আজকে যা যা করাবো সেইগুলো আমাদের সব আছে, লাগবে, এই প্রমাণগুলো লাগবে। এই জায়গার থেকে এই কথাটা, একটা কথা লাইনটা খাতায় লিখে রাখ, দরকার হলে যখন পড়বি তখন নিজে নিজে মনে পড়বে, খাতায় লিখে নে। বলবো, হুম হুম। একটি পার্টিকেল যদি একটি প্লেনে মুভ করে, একটি পার্টিকেল যদি একটি প্লেনে শুধুমাত্র একটা অ্যাক্সেলারেশন এফ, একটা অ্যাক্সেলারেশন এফ এর আন্ডারে মুভ করে, এই এফটা হচ্ছে এই, হুম। শুধু এফ, এফ এর মান এখন লিখিস না, শুধু এইভাবে লেখ যে একটা পার্টিকেল যদি এক, শুধুমাত্র একটা, এফ এর আন্ডারে মুভ করে। একটা অ্যাক্সেলারেশন এফ এর আন্ডারে মুভ করে, তাহলে ওই পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এইটা, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ সমান এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এর প্রমাণটা তোরা আগের সেমিস্টারে পড়েছিস, ওর প্রমাণ এখন লাগবে না, এখন শুধু এই জিনিসটা মাথায় রাখলেই আমার হয়ে যাবে। ওই পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এইটা, যেখানে ইউ হচ্ছে 1 বাই আর, আর এইচ হচ্ছে 1 বাই, সরি, এইচ এর মান হচ্ছে আর স্কোয়ার ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি, এইটার মান হচ্ছে এইচ। এই কথাটুকু বল, ক্লিয়ার, মনে আছে? হুম। আমি আগে দেখ গোড়াটা পরিষ্কার করে নেবো, গোড়াটা যদি পরিষ্কার থাকে তাহলে একা একা অঙ্ক করতে পারবি। আর পার্টিকেল ডিনামিক্স সেরম ভাই শিখতে হবে যাতে একা একা অঙ্ক করা যায়। ও অনেকেই আছে দেখবি, আমি মানে এখন আস্তে আস্তে যখন এই জিনিসগুলো শেখা শুরু করবি, এরকম কথা অনেকেই বলবে যে পার্টিকেল ডিনামিক্সে এই 30টা অঙ্ক বইতে যে কটা আছে মুখস্থ করলে হয়ে যায়। ওই যে তোরা বেজ মুখার্জির বই পড়েছিস না, বেজ মুখার্জি, হ্যাঁ। বেজ মুখার্জি ওইটা, ওই বইটাকে, ওই বইটায় অনেক দেখবি অঙ্ক করা আছে, কিন্তু ওই বইটাকে বই থেকে সহায়িকা বলা সহজ বেশি, অঙ্ক ওতে করে দেওয়া আছে, করে দিয়ে খুব একটা লাভ হয় না, শিখতে হয়, নিজে নিজে করতে হয়। দেখ ধীরে ধীরে বলবো, ধীরে ধীরে শুনবি, তাহলে দেখবি নিজে নিজে করতে পারছিস একা একা।
বলি তাহলে শোন, এ অবধি বোঝা গেছে কি বললাম? হ্যাঁ হুম। এইবার আমি যেটা বলার কথা সেই জায়গায় আসছি যে যদি পার্টিকেলটা এই পার্টিকেলটার অ্যাক্সেলারেশনটা এইটা হয়, যে এফ সমান মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার এন, তাহলে বলতো খোকা যে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তাহলে কি আসবে? ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু, এফ এর জায়গায় এটা বসিয়ে দেবো, এই যে হ্যাঁ। এফ ছিল, এফ এর মিউ জায়গায় বসে হ্যাঁ মিউ ইউ টু দি পাওয়ার এন মিউ টু দি বাই পাওয়ার এন এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এইট। বল, বোঝা গেল কি না? বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি দাঁড়ালো? মিউ বাই এইচ স্কোয়ার, একটু না ছোট করে লিখছি, ইউ টু দি পাওয়ার এন মাইনাস টু। বল, ঠিক আছে? হ্যাঁ মনে এইবার এ অবধি বোঝা গেছে পরিষ্কার? এ অবধি নিয়ে কোনো অসুবিধা নেই। খুব ধীরে তো ধীরে এটা শুনতে হবে, ডট ঠান্ডা। প্রোডাক্ট তো? ডট টট কিছু না, এমনি জাস্ট গুণ। মানে নর্মাল গুণ? নর্মাল গুণ, এ তো ভেক্টর টেক্টর না এখানে। ভেক্টরের হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ টার্মগুলো কম্পোনেন্ট গুলো ছিল আমি সেসবের দিকে অত একসাথে অত ভাবতে হবে না। নর্মাল গুণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এফ আচ্ছা। এর জায়গায় মান বসিয়েছি গুণ আকারে। আচ্ছা, আর যদি বুঝতে অসুবিধা হয় আমি এরম ভাই লিখে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, আর অসুবিধা হবে? না। ব্যাস। এবার যদি, দেখ সে যদি লিখে রাখতে বলেছিলাম না তো দেয়ালের গায়ে, লিখেছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদি এই যে ধর পার্টিকেলটা যে পাথে ঘুরছে, মানে যে এই এই যে পাথটা, এই যে বেঁকা দাগ মতো, বেঁকা মতো যে দাগটা, এই পাথটা, হুম পাথটা যদি সার্কুলার পথ হয়, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবি, পাথটা যদি সার্কুলার পাথ হয় অফ রেডিয়াস 1/c, লিখে রাখ, বাংলায় লিখে রাখ, এই অবধি লিখে বাংলায় কথাটা লিখে রাখ। যদি ওই পাথটা সার্কুলার পাথ হয় অফ রেডিয়াস 1/c, এরম ভাই বাংলায় কোনো বইতে লেখা থাকে না, এটা বোঝার জন্য লিখে রাখতে হয়। হুম। সেই ভাষা তোরা সবচেয়ে ভালো হয় যদি বাংলায় বই লিখতে পারিস। লেখার চেষ্টা করেছিস কোনোদিন? না। চেষ্টা করবি, দেখবি জিনিসগুলো তোর আরো ভালো লাগছে পড়তে। ভাষা, বাংলা ভাষা, ভাষা হ্যাঁ কয় রকম জানিস তো? ভাষা, হ্যাঁ ভাষা দুই রকম না? একটা হচ্ছে হ্যাঁ লেখন হ্যাঁ। ভাষা, একটা হচ্ছে উম, মৌখিক ভাষা। মৌখিক ভাষা। আর এক রকম ভাষা আছে, সেই ভাষায় লিখতে হবে। সেই ভাষাটারে বলে হচ্ছে বোঝন ভাষা, বোঝন ভাষা। মানে যেটা বোঝার জন্য। ওইটা হচ্ছে শুধু বোঝার ভাষায় লিখে রাখতে হবে। এই যে দেখ আমি এই বোঝার মতো করে লিখছি, যদি একটা পার্টিকেল ইংরাজি বাংলা সব মিলিয়ে মিশিয়ে একাকারে খিচুড়ি বানিয়ে লিখছি, দেখ হুম। এইগুলোর, এইটা হচ্ছে বোঝন ভাষা, বুঝে বুঝে লিখতে হয়। দেখ, যাই হোক, যদি একটা সেন্টার, মানে একটা সার্কুলার পথে ঘোরে, সার্কুলার পথে মানে কি, একটা সার্কেল বরাবর, এটা মোটেও সার্কেল হয়নি, হুম। দাঁড়া সার্কেলটা আঁকি ভালো করে। হ্যাঁ, এই যে যদি এই একটা সার্কুলার পথে ঘোরে, যেখানে রেডিয়াসটা হচ্ছে 1/c, এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা 1/c, তাহলে বল আমাদের এই যে ইউ ছিল, ইউ এর মান কত হবে? ইউ মানে কত ছিল? ইউ মানে হচ্ছে 1/r। তাহলে সি, ইউ মানে হ্যাঁ কত হবে? সি, দ্যাট ইজ সি। হ্যাঁ 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 তাহলে ইউটা একটা কনস্ট্যান্ট, মানে রেডিয়াসটা সবসময় একটা কনস্ট্যান্ট থাকছে, তাই না? হ্যাঁ। তাহলে বল এই জিনিসটা কি লিখতে পারি? ডি টু ইউ ডি থিটা টু, বলতো এর মান কত হবে যদি ইউটা যদি এটা কনস্ট্যান্ট হয়? ইউ যদি কনস্ট্যান্ট হয় হুম। তাহলে হচ্ছে তোমার ওই আহ, ডেরিভেটিভ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। হ্যাঁ 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 কনস্ট্যান্ট তো। ইউ তো হ্যাঁ, কনস্ট্যান্ট, তাহলে তাহলে ডেরিভেটিভ জিরো ডেরিভেটিভ হয়ে যাবে। একদম প্লেন মানে পড়ে যাবে, আর কোনো কিছু থাকবে না। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখ এই জায়গায় বসিয়ে দিলে কি পাই, দেখ একটু লিখি। ইউটা হচ্ছে সি, আর হচ্ছে এটা, তাহলে জিরো। দেখ আমি এখান থেকে এই সাইডে লিখছি, জিরো প্লাস সি সমান, এদিকে কত থাকছে বলতো? মিউ বাই এইচ থাকছে, তাই না? হ্যাঁ সি টু দি পাওয়ার এন মাইনাস টু। হ্যাঁ তাহলে দেখ তো সি, মিউ বাই এইচ এর মান কত আসছে?
মিউ বাই এইচ এর মান আসছে c⁻³ - n, দেখ, এদিকে ঘুরিয়ে নিয়ে আসলাম, হুম। হলো না? এইটাই জায়গায় বসিয়ে হুম। দে, বসিয়ে দে কি আসে দেখ। d2u d θ2 প্লাস ইউ, এই যে মিউ বাই এইচ স্কোয়ারের মান, মিউ বাই এইচ এর মান পেয়ে গেছি আমি, ইকুয়াল টু, আচ্ছা মিউ বাই এইচ স্কোয়ার তো, সরি 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 সরি, এখানে স্কোয়ার না, স্কোয়ারটা হচ্ছে এই জায়গায় ছিল, এই জায়গায় স্কোয়ার হবে, মিউ বাই এইচ স্কোয়ার, তাই না? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই একটু লিখতে গিয়ে ভুল হয়েছিল, একটু খেয়াল করে লিখবি। হুম। আচ্ছা, মিউ বাই এইচ স্কোয়ার c⁻³ এর মান এত, তাহলে বল এটা কি আসে, c⁻³ - n হ্যাঁ। ইন্টু u⁻n - 2, বল হলো না? তাহলে এটা কি আসলো বলতো, এটা কি আসলো আসলে, কিসের ইকুয়েশন, এই যে যে সার্কুলার পথে ঘুরছিল সেই সার্কুলার পথে সার্কুলার ডিফারেন্সিয়াল পথের ইকুয়েশন, ইকুয়েশন। হ্যাঁ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ। তারপরে লিখে ফেলতে পারিস কথাগুলো, এই পাতাটা লিখে ফেল এবার, এ অবধি লিখে ফেল, তারপরে আমি পরের কথা বলছি। এইটা কি, এই এই অবধি লিখে পাশে লিখবি যে ইকুয়েশন অফ দ্য সার্কুলার পাথ। ভালো করে ধীরে ধীরে শিখতে হবে, হুম। সহজ জিনিস, ভয় পাওয়ার কিছু হয়ে নেই, সহজ জিনিস। দেখ আমি হয়ে বলবো, গেছে লেখা। তারপরে কিছু মনে হলে বলতে হবে। হুম। হয়ে গেছে লেখা, এই অবধি লিখে ইকুয়েশন অফ দ্য সার্কুলার পাথ হয়েছে। হুম। এইবার আমি তাহলে পরের কথা বলছি। এবার আমাদের কিছু নতুন কথা জানতে হবে, এই অবধি যে কটা কথা বললাম এগুলো সব আমাদের আগের পড়ার জিনিস, তাই না? নতুন কিছু বলিনি এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু আমি একটা পার্টিকুলার এই ফোর্সটা নিলে আমার পথটা কেমন হবে সেইটা বার করেছি। এর হুম। মধ্যে আমার নতুন কিছু জানা ভাবা লাগেনি, ভাবা চিন্তা করা লাগেনি। এইবার তোরা ইকুইলিব্রিয়াম কথাটা শুনেছিস, সাম্যাবস্থা? হ্যাঁ। সাম্যাবস্থা মানে কি বলতো? সাম্যাবস্থা মানে হচ্ছে আহ মানে যদি একটা গতিশীল বস্তু দিয়ে বোঝায় তাহলে সাম্যাবস্থা মানে সে একই গতিতে বা একই বেগে একই ডাইরেকশনে এগোচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সাম্যাবস্থা কথাটার মানে হচ্ছে কোনো, হ্যাঁ সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, স্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম মানে কি? স্টেবল মানে হচ্ছে স্থির। স্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা, হ্যাঁ এইটার মানে হ্যাঁ। কি? স্টেবল মানে হচ্ছে তোমার স্থির সাম্যাবস্থা। আর আনস্টেবলটা হচ্ছে তো মানে আমি অস্থির সাম্য, বাংলার যে প্রতিশব্দ, স্থির সাম্য হ্যাঁ আর সেটা অস্থির জানি। সাম্য। হ্যাঁ, হ্যাঁ তো মানেটা কি, মানেটা ভালো করে বুঝতে হবে, মানেটা জানার দরকার এখানে। ধর কোনো একটা জিনিস ঘুরছে, মানে ধর মানে একটা, ধর তুই হাতের উপরে তোর কলমটা নিয়ে হাতের উপরে বসা, মানে ধর তুই বসাতে পারবি না যে নিচেটা, কারণ অসমান তো। ধর তুই হ্যাঁ বসিয়ে কোনো একটা, কোনো কায়দায় তুই ঘষে মেজে বসালি, তুই হ্যাঁ যদি হালকা খুব সামান্য একটা ঘা দিস ওরে, ও পড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। ও কি আবার সোজা হয়ে দাঁড়াবে? না। দাঁড়াবে না। তার মানে এ, ও তার একটা ঘা দেওয়ার পরে সে আবার তার আগের অবস্থায় ফিরে আসছে না। হ্যাঁ তোরা সেই নিচেটা ভারী বেলুন দেখেছিস, একটা বেলুনের নিচে তলায় ভারী করে একটা বসিয়ে দেওয়া হয়, সেই অনেক সেই ঘা দিলে আবার সেই দু একটা খেলনা, বাচ্চাদের খেলনা থাকে না, যে সেই হ্যাঁ একেবারে হ্যাঁ হ্যাঁ কাত হ্যাঁ হয়ে গেলে আবার সোজা হয়ে বসে যাবে, একটা পুতুল মতো। হ্যাঁ 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 হ্যাঁ, ও তো ছোটবেলা তার ছিল দেখেছি। ছিল, ওই জিনিসটারে তুই যদি একটা ঘা দিস, ঘা দেওয়া মানে সে জোরে ঘুষি দিয়ে ফাটিয়ে দিলে হবে না, হালকা করে একটু খুব ছোট্ট একটা ঘা দিতে হবে। টোকা মতো। টোকা দেওয়া খুব হালকা করে, ঘা হ্যাঁ দেওয়ার পরে সে একটু নড়ে যাবে, তার যেখানে ছিল সেই জায়গাতে একটু নড়ে যাবে, সাম্যাবস্থায় ছিল, যেভাবে হ্যাঁ স্থির হয়ে আছে সেটা সাম্যাবস্থা। সেই হ্যাঁ সেইটারে একটু সরিয়ে দেওয়ার পরে সে আবার ফিরে আসলো আগের জায়গায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে ফিরে আসাটাকে বলে হচ্ছে স্থির সাম্য বা স্টেবল ইকুইলিব্রিয়াম।
আর আচ্ছা। ওই যে যেটা কাত হয়ে পড়ে গেল, ওই যে আগের অবস্থায় ফিরে আসলো না, হ্যাঁ। ওইটা ফিরে আসেনি কেন? ওই কেন সে পরে জানবি, কারণ তোদের ওই ইকুইলিব্রিয়াম বলে একটা জায়গা আছে স্ট্যাটিক্সের, ওই জায়গাটা পড়াবো খনি তখন। আর ওই ফিরে না আসাটাকে বলে হচ্ছে অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? হ্যাঁ। দরকার হলে বাংলায় লিখে রাখ, বাংলায় লেখ। কোনো একটা হুম। বস্তুকে সাম্যাবস্থায় আছে, লেখ এরম ভাই। কোনো একটা বস্তু সাম্যাবস্থায় আছে, হ্যাঁ। তাকে সামান্য একটু ঘা দিলে, এরকম ঘা দিয়ে ভাষাতেই লেখ, তাকে সামান্য একটু ঘা দিলে যদি আগের বল প্রয়োগ অবস্থায়, করলে নাকি? ওই যা হোক লেখ, বোঝন হ্যাঁ। ভাষা বললাম, ওই ওই বুঝে লেখ। হ্যাঁ। হ্যাঁ। তাকে সামান্য একটু বল প্রয়োগ করলে যদি সে আবার আগের অবস্থায় ফিরে আসে, যদি আগের অবস্থায় ফিরে আসে, তখন তাকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম হয়েছে? হ্যাঁ। আর না হলে বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। এইবার আমার এখানে কি লাগবে আমি সেই কথাটা বলি, দেখ। আমি কি বলেছিলাম, যে আমার পার্টিকেলটা আমার ঘুরছে কেমন ভাবে? পার্টিকেলটা ঘুরছে হচ্ছে এই সার্কুলার পথে। সার্কুলার। সার্কুলার পথে। ওহ দাঁড়া, সার্কেল হচ্ছে না কোনোভাবেই। হ্যাঁ, এই সার্কুলার পথে ঘুরছে, ধর কথার কথা বলছি, ভালো করে শুনবি হুম। এই জায়গাটা। ধর সার্কুলার পথে ঘুরছে, আমার দেখতে হবে এই সার্কুলার পথ, এই যে পথে ঘুরছে, এই পথটা স্টেবল কি আনস্টেবল। মানে স্টেবল ইকুইলিব্রিয়াম নাকি আনস্টেবল ইকুইলিব্রিয়াম পথটা, তার মানে কি? হ্যাঁ। তার মানে কিভাবে দেখবো? যদি, দেখ এই যে যে এই পথে ঘুরছে তো, পার্টিকেলটা এই জায়গায় আছে, হুম। তাকে হুম। একটুখানি হালকা ঘা দিলি, তুই এদিকটা একটু ঘা দিলি, সে ঘা খেয়ে এরকম উঠে উঠে, তো ঘা খেলে কি হবে, সে ঘুরছে, ঘুরতে ঘুরতে একটু উঠে যাবে উপরে, হুম। উঠে গিয়ে হ্যাঁ। এরম ভাবে ঘুরতে 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 হয়তো সে যদি এরম ভাবে চলে কেন্দ্রে, কেন্দ্রের উপরে গিয়ে পড়ে। আচ্ছা। অথবা অথবা যদি এরম ঘুরছে, ঘুরতে ঘুরতে আরো ঘা খেয়ে আর ফিরলো না, সে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বেরিয়ে গেল। হ্যাঁ। যদি ঘা খাওয়ার পরে, সামান্য ঘা খাওয়ার, খুব ছোট্ট একটা ঘা মারতে হবে, ভেরি ভেরি স্মল, এই ঘা মারার পরে যদি সে ঘুরতে ঘুরতে বাইরে বেরিয়ে যায়, তাহলে এই হুম। সমস্ত ঘটনা ঘটলে তখন আমরা বলবো যে অরবিটে ঘুরছিল, অরবিটটা, অরবিটটা হচ্ছে আনস্টেবল অরবিট। বোঝা গেছে? যে যেমন সার্কুলার আমরা পথে সেই ঘুরছিল। বল। ছোটবেলায় পড়েছিলাম ফিজিক্সে যে তোমার ওই অ্যানায়ন আর ক্যাটায়নের ক্ষেত্রে যখন অণু ছেড়ে দেয়, আহ, ওখানে তো ওখানে খানিকটা তো সেরকম। ওখানে তো ফোর্সটা জিরো হয়ে গেল, ওখানে তো না ফোর্সটা মানে কাটে। খানিকটা সেই রকম। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই ওরকম, মানে যেভাবে ঘুরছিল, ঘোরা ঘোরা নিয়ে কোনো অসুবিধা নেই, মানে সেই অ্যাস্টেরয়েডের সেই ধাক্কা পড়েছিস? হ্যাঁ। 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 অ্যাস্টেরয়েডের ধাক্কা, কোনো একটা, ধর প্ল্যানেট ঘুরছে, তাকে যদি একটা অ্যাস্টেরয়েড এসে ধাক্কা মারে, তার যে পথে হুম। ঘুরছিল তার একটু থেকে তো নড়ে যাবে তো সেখান থেকে। হ্যাঁ। তো সে ওই যে যে ঘুরছিল, সে তার মতো করে ঘুরছিল, তারে যদি একটু নড়িয়ে দেওয়া হয়, সে যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, যে যেভাবে ঘুরছিল হুম। সেই জায়গায় আবার চলে আসলো, তখন সেটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি ওই ঘা হুম। খাওয়ার পরে সে একেবারে ভেঙে, মানে তার সবকিছু পাল্টে পুল্টে সে হয় বেরিয়ে গেল অথবা সূর্যের মধ্যে এসে পড়ে গেল, তখন সেটা হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। বোধগম্য হয়েছে একটু? হুম। হুম। তাহলে আর স্টেবল ইকুইলিব্রিয়াম তাহলে কি বললাম, যে যদি এই পথে ঘোরার সময়, এই পথে এই যে ঘুরছিল, যে 1/c হুম। এই পথে ঘুরতে ঘুরতে প্রথমে একটুখানি ঘা খেলো, ঘা এই যে এই পথে চলছিল, চলতে চলতে একটু ঘা খেয়ে একটু উঠলো, আবার একটু উঠতে উঠতে আবার একটু কমলো, আবার একটু উঠলো, আবার এই কমলো, উঠলো উঠলো, এই কমতে কমতে এরকম ভাবে আবার চলতে থাকছে। তাহলে বল, সে আবার আগের অবস্থায় ফিরে আসলো না? হ্যাঁ। এই ঠিক যেখান থেকে শুরু হয়েছিল, সে ঘা খেয়েছিল সেই জায়গায় ফিরে আসবে, এমন কোনো কথা নেই।
মানে পথটা যে ক্লোজড পথ হবে এমন কোনো কথা নেই, সে ক্লোজ নাও হতে পারে আমাদের। আমি বোঝার সময় যাতে সহজে বুঝতে পারে সেই জন্য আমি ক্লোজ নিয়ে বললাম। বোঝা গেছে তাহলে পথটা কেমন দেখতে হবে? হ্যাঁ, ওটা ব্যাকাচোরের মতো হবে, কিন্তু বেরিয়ে যাবে না বা একেবারে ঘুরতে ঘুরতে মাঝখানে এসে পড়ে যাবে না। হ্যাঁ। বোঝা গেছে? হুম। এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব যে এই যে আমি সার্কুলার অরবিটটা আমি পেলাম, এই যে সার্কুলার অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেলাম তো, হুম। আমি দেখার চেষ্টা করব এই অরবিটটা স্টেবল কি আনস্টেবল। বল আমার কথা বোঝা বোঝা গেল কিনা? হ্যাঁ। তাহলে কি দেখবো, বোঝা গেছে? হ্যাঁ, ওই সার্কুলার এটা স্টেবল বা আনস্টেবল কিনা মানে ইকুয়েশনটা। ইকুয়েশন ইকুয়েশন না, মানে অরবিটটা, ইকুয়েশনটা তো ইকুয়েশন হ্যাঁ, হ্যাঁ, ইকুয়েশনে তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম। ওই জিনিসটা হ্যাঁ। দিয়ে ব্যবহার করে দেখবো ওই জিনিসটা স্টেবল কি আনস্টেবল, ওই জিনিসটা ব্যবহার করে দেখবো। দেখ, তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে স্টেবল কি আনস্টেবল দেখার জন্য আমার প্রথমে কি করতে হবে, বল? হুম। একদম স্বাভাবিকভাবে একটা জিনিস ঘুরছে, সেটা স্টেবল ভাবে ঘুরছে না আনস্টেবল ঘুরছে দেখার জন্য আমাকে কি হুম। করতে হবে? আর 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 বার করতে হবে। কিছুই না, প্রথমে তারা ঘা মারতে হবে। ও হ্যাঁ, বল প্রয়োগ করতে হবে। একদম সোজা কথা, প্রথমে তারা বল প্রয়োগ করে একটু, খুব বেশি জোরে না, হালকা জোরে। কোন পথে হ্যাঁ, ঘুরছিল? U = C, এই পথ বরাবর ঘুরছিল। হ্যাঁ, তাহলে আমি সামান্য একটু বিচ্যুতি ঘটালাম, C+X, যেখানে পাশে লিখে রাখ এক্স ইজ ভেরি ভেরি স্মল। ঠিক আছে? হ্যাঁ, সামান্য একটুখানি সরিয়ে দিলাম। তাহলে দেখা যাক যে পার্টিকেলটা আবার আগের অবস্থায় ফিরে আসে কিনা, মানে পার্টিকেলটার পথটা কেমন হয়। ঠিক আছে, চেষ্টা হ্যাঁ, করি দেখার। তাহলে কি, ইউটা তাহলে এই জায়গায় বসালে বুঝতে পারবো নাকি? হ্যাঁ, ইউটা যদি আমি এই, সরি 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 সরি, ইউটাকে যদি আমি এই জায়গায় বসাই তাহলে আমি বুঝতে পারবো স্টেবল কি আনস্টেবল। হ্যাঁ, দাঁড়া আমি এখানে বসাবো। আহ, আমি পরের পাতায় নিয়ে গিয়ে আমি একবারে পেস্ট করে নিই। এই বল, বোঝা গেছে না এইটুকু? হ্যাঁ, এই জায়গায় দেখ এবার। তাহলে বলতো, ইউ থেকে আমার ছিল, ইউ হয়ে গেল U+C, C+X। সি, সরি C+X। তাহলে বল ডি ইউ ডি থিটা কত হবে? dx d থিটা হয়ে যাবে না? হ্যাঁ, সি তো কনস্ট্যান্ট হয়ে সি তো যাচ্ছে। কনস্ট্যান্ট, আর D2u d থিটা 2, 0। এটা না, ডি না, টু না। এক্স ডি থিটা টু ডি ডি হ্যাঁ, D2x D2। d থিটা 2, বোঝা যাচ্ছে এগুলো? হুম। অসুবিধা হলে বলবি সাথে সাথে। না, তাহলে দেখ এগুলো তো বসিয়ে দিই। ছোটবেলার ডেরিভেটিভ। একদম ছোটবেলা, পুরো জিনিসটাই আমাদের ছোটবেলার কথাই বুঝতে হবে। তুই দেখ এখানে আমি আলটিমেটলি কি করছি, ডেরিভেটিভ করছি নয় ইন্টিগ্রেশন করছি, তার বাইরে আমি কোনো কাজ করছি? হ্যাঁ, শুধুমাত্র টার্ম গুলো একটু নতুন, তাছাড়া বাকি সব আগের। সবই আগের, একদম ছোটবেলার থেকে শিখে আসছি আমরা। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় এই টার্ম মানে এই জিনিসগুলো সব শিখে গেছি, তাই না? হ্যাঁ, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা পরে শিখেছি। কিন্তু তুই বল, ফোর্স, বল, তারপরে ঘা দেওয়া, এসব কথাগুলো আগে শুনিস, আগে তো শুনেছি। হ্যাঁ, এগুলো টেনের ফিজিক্সে ছিল। সেসব এইগুলো দিয়েই আমি ব্যবহার করে কাজকর্ম করব। দেখ, D2x d থিটা 2 বসালাম, এই জায়গায় কি পাই দেখ, D2x d থিটা 2 প্লাস ইউ মানে কত, x+c। X+C। আচ্ছা, এখানে C⁻³ এটা তো কনস্ট্যান্ট, আর হ্যাঁ। x+c⁻n−2, বল হলো না? হুম। সরি। তাহলে এবার এই সাইডটা আমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। দেখ এখান থেকে আমি সি বাইরে বার করে নিচ্ছি, C⁻n−2 বাইরে বার করে নিলাম। তাহলে কত থাকে বলতো, 3 - n ইন্টু কিন্তু C⁻n−2 বাইরে বার করে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে 1 + x/c, তাই না? X+C। হ্যাঁ। n-2। তাহলে এটা কেটে গিয়ে কত থাকছে, শুধু সি থাকছে মনে হয়, তাই না?
একটা সি পড়ে থাকে। হুম। আর এখানে থাকছে 1 + x/c হোল টু দি পাওয়ার n এন মাইনাস মাইনাস টু টু বল এইবার এইটাকে বাইনোমিয়াল এক্সপেনশন করতে পারবি? বাইনোমিয়াল এক্সপেনশন? মনে নেই তো? না। দেখে নিবি একটুখানি ফর্মুলা, আমি কি হবে এখান থেকে লিখে দিচ্ছি। এটা যখন মানে নিজে হাতে বাড়িতে যখন করবি এই ফর্মুলা দেখে দেখে বসাবি। এই যে গোড়া x/c এরম আসে না? হুম। তারপরে একটা কিছুর সঙ্গে x/c² আসবে, এরম আসবে না? হ্যাঁ। তাই আসবে তো নাকি? ঠিক করে বল। আমি স্কোয়ার আসবে একটা। একটা স্কোয়ার আসবে, তারপরে কিউব আসবে, এরকম ভাবে n-2 অব্দি এতগুলো পার্ট আসবে। হ্যাঁ। দেখ, এইটাকে পাশে দরকার হলে লিখে রাখতে পারবি বাই ইউজিং বাইনোমিয়াল এক্সপ্যানশন। আচ্ছা, দেখ এইটাকে আমি, আচ্ছা বল আমি কি বললাম, এক্সটা ভেরি ভেরি স্মল বলেছি না? হ্যাঁ। তাহলে বল আমি যদি x² যদি করি সে আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ। x³ করলে আরো ছোট হয়ে যাবে, ওই জন্য আমি ওই ছোট টার্মগুলো নিয়ে আমার আর কাজ নেই। আমার বড় বড় জিনিস নিয়ে কাজ, আমার সব ছোটখাটো জিনিস নিয়ে আমি কাজ করিনি। সেজন্য শুধু এক্সট্রা নিয়েই কাজ করব। একদম শুধুমাত্র এক্স নিয়ে কাজ করব। এখানে কত থাকছে তাহলে? সি বাইরে কমন থাকছে, এখানে থাকছে 1 + n-2 x/c। বল হলো কিনা? বল এ অবধি হুম। হলো না? হ্যাঁ। আচ্ছা আমি পরের পাতায় যাচ্ছি, দেখ আমি এই লাইনটা লিখে নিই, তাহলে আমি কি পেলাম, d2x d2 ইকুয়াল টু এইটা লিখে নিচ্ছি দেখ। d2x d থিটা 2 প্লাস x+c ইকুয়াল টু, এখানে কত পেয়েছি, সি ইন্টু 1 + এক্স না, n-2 ইন্টু এক্স, হ্যাঁ। n-2 ইন্টু, ওহ, আচ্ছা আমি এত কথা এই পাতায় লিখবো না, এত কথা এই জায়গায় ছোট করে লিখবো। দেখ দেখ এইটাতে কি লেখা যায়, দেখ সি প্লাস n-2 ইন্টু এক্স না? হ্যাঁ। এই সি সি কেটে গেল, এই কথাটাই লিখছে হ্যাঁ। শুধু, সি প্লাস n-2 ইন্টু এক্স। বল হলো কিনা? দেখ এই সি আর সি কাটলাম দুদিক থেকে, হুম। তাহলে থাকছে কত, d2x d থিটা 2 ইকুয়াল টু, দেখ তো এখানে একটা এক্স এদিকে আরো একটা, তার মানে n-3x এই হয়ে যাচ্ছে না? হ্যাঁ। n-3 হয়ে আসছে। আচ্ছা, আমি একটু কায়দা করছি, কায়দা দেখাচ্ছি এখানে। এই একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি হবে, 3 - n হয়ে যাবে। c-n। হ্যাঁ। হলো, এই যে 3 - n, এই জিনিসটাকে আমি বলছি ল্যামডা। ল্যামডা কেন কি বলছি সেসব আস্তে আস্তে পরে বুঝতে পারবি, আমি আসছি এক এক করে। কি করছে কি হচ্ছে একটু দেখ শুধু। তাহলে কি আসলো, d2x d থিটা 2 প্লাস λx = 0। বল এই এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলো। এই অবধি দরকার হলে লিখে ফেলতে পারিস, তারপরে আমি পরের কথা বলছি। এই অবধি বোঝা না গেলে বল, আমি আবার বলবো। না, না, বোঝা গেছে। পরিষ্কার পুরো? হ্যাঁ। তা লিখে ফেল। আগের পেজে, হ্যাঁ, হ্যাঁ। আগের পেজে যাও। হুম। একদম লাস্টে হুম। ওই যে যে লাল কালি দিয়ে যখন লেখা হচ্ছে তার উপরে লাইনটা, মানে সি হুম। ইন্টু 1 + ওই n-2 ইন্টু x/c হুম। প্লাস, হ্যাঁ। প্লাস ওখানে যে ব্র্যাকেটের মধ্যে এটুকু লিখেছো। ওটা হ্যাঁ। আমি আর কিছু লিখিনি, এখানে কিছু একটা প্রোডাক্ট গুণ হবে, তার সঙ্গে x/c হুম। হোল স্কোয়ার থাকবে। হ্যাঁ। ওখানে আর কিছু লিখিনি, আর ওই ওইটা বাদ চলে যাচ্ছে বলে আর পরেরটুকু। লিখিনি। আচ্ছা, 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 ঠিক আছে। ওটা নেগলেক্ট করে দেবো বলে আমি ওর সঙ্গের টার্মটা লিখিনি। আচ্ছা, ঠিক আছে। কি আসবে, এইটা c1 আসবে না? এই কি হ্যাঁ। হয় এই দেখ, 1 + x হোল টু দি পাওয়ার n, এর বাইনোমিয়াল এক্সপেনশন কি হয়, 1 + n-c1 x টু দি পাওয়ার x প্লাস n-c2 x টু দি x² প্লাস এভাবে চলতে চলতে n-c-n x টু দি পাওয়ার n, এই আসে না? হ্যাঁ। সেইটাই ইউজ করেছে এখানে।
সেখানে এই টার্মটাকেই আমি ওই বাইনোমিয়াল এক্সপ্যানশন ইউজ করেছি, এই যে। বোঝা গেছে আমার কথা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। হুম। আচ্ছা বল, তাহলে লেখা হয়েছে এই অবধি? এইটুকু লিখে নে, যা লিখে লিখতে লিখতে চাস লিখে নে, তারপরে আমি বলছি আবার। এই হয়েছে এই অবধি লিখে নিয়ে তারপরে আমি বলছি, লিখে নিয়ে বলবি আমাদের। হুম। হয়ে গেছে? লাস্ট স্লাইড। হ্যাঁ, লিখে নিয়ে বলবি। হয়ে গেছে দে। আচ্ছা, এই বল, এইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবি না? হ্যাঁ কি করতে হয়, সেই অক্সিলারি ইকুয়েশন বার করতে হয় আমার, এম স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু জিরো, তাই না? হ্যাঁ হ্যাঁ। এম স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু জিরো, এই জিনিসটা আমরা পেয়েছিলাম অক্সিলারি ইকুয়েশন, মনে পড়ছে? হুম হুম। আচ্ছা, এইটা সমাধান করতে হবে কি এইবার, তাহলে বল এখান থেকে সমাধান আমরা কি লিখি। আচ্ছা, এক এক করে আমি করি। ল্যামডার কি কি মান হতে পারে? ল্যামডার মান পজিটিভ, নেগেটিভ আর জিরো, তিন রকম হতে পারে, হুম। তাই না? প্রথম কেস, কেস ওয়ান, ল্যামডা যদি জিরো হয়, যদি ল্যামডা জিরো হয়, তাহলে কি আসবে? তাহলে এম এর বল, এম এর মান দুটো কি আসবে? এম এর মান জিরো আর জিরো। হ্যাঁ তাহলে বল, এম এর মান যদি জিরো হয় তাহলে এক্স এর মান আমি কি লিখবো? এক্স এর মান এরকম না, সি ওয়ান প্লাস সি টু ইন্টু থিটা, হ্যাঁ তাই হয় না? সে মনে পড়ছে যে ছোটবেলায় শিখেছিলাম সেকেন্ড সেমিস্টারে, আরবিটারি কনস্ট্যান্ট ছিল। হুম। এইবার আমার খুব এক এক করে ভালো করে বুঝতে হবে। তাহলে বল, এক্স এর মান এইটা আসলো, তাহলে বলতো ইউ কত আসার কথা? ইউ মানে কত? এক্স প্লাস সি তো। হ্যাঁ তাহলে এক্স যদি এইটা আসে তাহলে ইউ কত আসবে? এক্স, সরি, সি প্লাস এইটা, সি প্লাস সি ওয়ান প্লাস সি টু থিটা, এই আসবে না? হ্যাঁ। এইবার খুব ভালো করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় শুনবি, এদিকে দেখ, খুব ভালো করে শুনতে হবে। এই যে, বল এই থিটা বাড়ছে কোন দিকে? এই দিকে বাড়ছে না? পার্টিকেলটা এইভাবে ঘুরছে হুম। তো, এই দিকে, হ্যাঁ এই হ্যাঁ দিক বরাবর ঘুরছে তো। তাহলে বল, হ্যাঁ। যত টি বৃদ্ধি পাবে, টি যত বাড়বে, থিটা তত বাড়বে। হুম। থিটা বড় হওয়া মানে কি? আচ্ছা, টি যত বাড়বে থিটা বাড়বে, আর থিটা যত হ্যাঁ বাড়বে, এখান থেকে আমি কি দেখলাম? থিটা যদি টেন্স টু ইনফিনিটি হয়, বা থিটা যদি অ্যাজ, এবার লিখে রাখ, অ্যাজ টি ইনক্রিজ করলে থিটা আমার বাড়বে। আর যত থিটা বাড়বে, ইউ তত কি হবে? বাড়বে না কমবে? আমি সি ওয়ান সি টু সব পজিটিভ ধরেই বলছি। থিটা যত টেন্স টু ইনফিনিটি যাবে, ইউ তত কোন দিকে যাবে? তত ইনফিনিটি দিকে যাবে না, বাড়বে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুই বল, ইউ যদি আস্তে আস্তে বাড়ছে, ইউ বাড়া মানে কি? আর বাড়বে। ইউ মানে তো ওয়ান বাই আর, হুম। সরি সরি, ইউ আর বাড়বে না, ইউ বাড়া মানে আর কমবে। হ্যাঁ কারণ কি, ইউ ইউ মানে কত? ওয়ান বাই আর তো। হ্যাঁ। তাহলে ইউ যদি বাড়ে আর তত কমবে না? হুম। তাহলে এইবার তুই বল, এই যে সার্কুলার পথে ঘুরছিল সেই পার্টিকেলটা, উফ, সার্কুলার পথে যে পথে ঘুরছিল পার্টিকেলটা, হুম। ওয়ান বাই সি, এই যে সার্কুলার পথে, তুই বল ল্যামডার মান যদি জিরো হয়, তাহলে পথটা কেমন হবে? আস্তে আস্তে ছোট হবে না? হ্যাঁ। আস্তে আস্তে ছোট হবে, কোনোদিন কি আর বাড়বে কমবে এরম হবে? না। ঘা মারলেই সে একটুখানি
এরম গিয়েই আস্তে আস্তে ছোট হওয়া শুরু করবে। ছোট হতে 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 কি হয়ে যাবে, একেবারে কেন্দ্রের কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে এই পথটা এক্ষেত্রে কেমন, অরবিটটা কেমন হলো, স্টেবল হলো না আনস্টেবল হলো? স্টেবল। এই এই সরি, আনস্টেবল। কারণ আনস্টেবল, হ্যাঁ। কেন্দ্রে যাচ্ছে, আগের আগের ইয়েতে আসছে না। আগের পজিশনে তো আসছে না, আনস্টেবল অরবিট। হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ। এই থিওরি কিন্তু প্রমাণ করতে আসে পরীক্ষায়। থিওরিটা ভালো করে বুঝলে অঙ্ক করা কোনো ঝামেলা না। থিওরিটা ভালো করে শুধু বুঝতে হবে। বল, বোঝা গেছে এই অবধি? হুম। তাহলে আমি কি দেখলাম, ল্যামডার মান, ল্যামডা, এই যে ল্যামডা, ল্যামডার মান যদি 0 হয় তাহলে অরবিটটা কেমন অরবিট হবে, আনস্টেবল অরবিট হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ। এই অবধি লিখে ফেল, তারপরে আমি বলছি। এই অবধি লিখে ফেল, বলবো পরের কথা। দাঁড়াও দাঁড়াও, লিখি। হ্যাঁ, লিখে নে। হ্যাঁ, দা বলো। হুম। দ্বিতীয় কথা, এইবার তারপরে কি দেখবো, ল্যামডার মান 0 দেখলাম, কেস 2। ল্যামডার মান লেস দ্যান 0, লেস দ্যান 0 নিয়ে আগে করি। দ্যাট ইজ আমি ল্যামডাকে ধরলাম -α²। বল, ধরতে পারি না? হ্যাঁ। লেস দ্যান 0 আমার হিসাবের সুবিধার জন্য আমি -α² লিখে নিয়েছি। তাহলে বল কি আসলো আমার অক্সিলারি ইকুয়েশনটা, m² - α² = 0। তাহলে এম এর মান কত আসলো, +-α, তাই না? হুম। তাহলে এক্স আমার কত আসবে, C1, দুটো ডিস্টিংক্ট রুট, তাহলে C1 e⁻α θ +C2 e⁻−α θ। হ্যাঁ। তাহলে এক্স, এবার যদি আলফাতে আমি এবার ল্যামডায় নিয়ে যাই, C1 e⁻, কত আসবে বল, √−λ θ প্লাস C2 হ্যাঁ। e⁻√−λ বাইরে -θ। এই হুম। বলতো, এই জিনিসটা কি কমপ্লেক্স আসবে না রিয়েল আসলো? কমপ্লেক্স আসবে মনে হয়। কেন কমপ্লেক্স আসবে, ল্যামডা নিজে নেগেটিভ তো। হ্যাঁ। তাহলে তার সঙ্গে ওই জন্য মাইনাস দিয়ে গুণ করে তাহলে রিয়েল করে নেওয়া হলো না? হ্যাঁ। হ্যাঁ। বোঝা গেছে কেন করলাম? হ্যাঁ। হ্যাঁ। ওই জন্য করেছি। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ। এখানেও সেই একই গল্প, ভালো করে শুনবি। দেখ, যত টি বাড়বে, সময় যত বাড়বে, ঘা খাওয়ার পরে যত সময় যাবে, থিটা তত কি হবে, থিটা বাড়বে। হ্যাঁ। আর থিটা যত বাড়বে, θ → ∞ হলে এই টার্মটা কোথায় চলে যাবে, এ কি করবে, 0-র দিকে চলে যাবে না? হ্যাঁ। আর এই যে e⁻, এই পার্টটা আস্তে আস্তে বাড়বে, ইনক্রিজ করবে। হ্যাঁ। করতে করতে কত হয়ে যাবে, থিটা তো ইনফিনিটিতে যাচ্ছে, তাহলে e⁻, এই দরকার হলে লিখে রাখ, এক্স যদি, এই এই জিনিসগুলো মনে পড়ছে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে e⁻x কত যায়, ইনফিনিটিতে যায়। হ্যাঁ। আর x টেন্স টু ইনফিনিটিতে হলে e⁻−x 0-তে যায়। হ্যাঁ। এই দুটো আমরা জানি। তাহলে বল, থিটা যত বাড়বে তাহলে e⁻θ তত কত হবে, ইনফিনিটির দিকে যাবে। আর থিটা হুম। যত বাড়বে e⁻−θ কত হবে, তত 0-র দিকে যাবে। হ্যাঁ। তাহলে এবার তো 0 হয়ে গেল, তাহলে এই পার্টটা তো চলে যাচ্ছে ইনফিনিটিতে। তার মানে কত হলো, তার মানে এক্স কি হলো, এক্স বেড়ে গেল না আস্তে আস্তে, হ্যাঁ। এক্স বেড়ে যাচ্ছে। এক্স বেড়ে যাওয়া হুম। মানে সেই আগের কথা, ইউ মানে কত, ইউ মানে হচ্ছে C+x হুম। √−λ θ +C2 e⁻−√λ θ। তাহলে যত থিটা বাড়বে তত এক্স বাড়বে, মানে এই টার্মটা বাড়বে, অতএব ইউ তত বাড়বে, তাই না? হ্যাঁ। তাহলে কি পেলাম, যত সময় যত যাচ্ছে, তাহলে ল্যামডা যদি লেস দ্যান 0 হয়, ইউও আস্তে আস্তে বাড়তে থাকবে। ইউ বাড়তে থাকা মানে কি, আর ছোট হবে। হ্যাঁ।
তাহলে এক্ষেত্রেও তাহলে অরবিটটা কেমন হবে? অরবিটটা ঠিক আগেরটার মতোই, ঘা খাওয়ার পরে আস্তে 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 ছোট হতে 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 কেন্দ্রের কাছে চলে আসবে, তাই না? হুম। তাহলে বল এক্ষেত্রেও অরবিটটা কেমন হলো, আনস্টেবল না স্টেবল? স্টেবল। এই সরি, কেন্দ্রের কাছে চলে যাচ্ছে মানে আনস্টেবল। আনস্টেবল। হ্যাঁ। ঠান্ডা মাথায় তাড়াহুড়ো করিস না, হ্যাঁ, আনস্টেবল হ্যাঁ, অরবিট। তাহলে দুটো জিনিস পেলাম, ল্যামডা যদি জিরো হয় আর ল্যামডা যদি লেস দেন জিরো হয়, তাহলে যে অরবিটটা সেটা আনস্টেবল অরবিট। তাহলে দেখি ল্যামডা পজিটিভ হলে কি হবে। ঠিক আছে, লিখে ফেলে এই অবধি, তারপরে বলছি। আচ্ছা লিখিস শুনি, আগে শোন। আমি তো পিডিএফ দিয়েই দেবো, শোন দেখে নে। হ্যাঁ, হ্যাঁ। ল্যামডা কি হচ্ছে? ল্যামডা বাড়ছে। হুম। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, ল্যামডা যদি আগেরটা কি বললাম, লেস দেন, এবার ল্যামডা গ্রেটার দেন জিরো। হ্যাঁ, ল্যামডা গ্রেটার দেন জিরো। ল্যামডা গ্রেটার দেন জিরো মানে কি? ল্যামডা সমান আমি ধরে নিচ্ছি একটা আলফা স্কোয়ার। হ্যাঁ, বোঝা গেল তো? হ্যাঁ, তাহলে ল্যামডা ল্যামডা গ্রেটার দেন জিরো, আলফা ইকুয়াল টু, ল্যামডা ইকুয়াল টু আলফা স্কোয়ার। তাহলে বল এম স্কোয়ার কি আসছে? এম স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু জিরো। আসলো না? হ্যাঁ, তাহলে এম এর মান কত পাবো? প্লাস মাইনাস আই আলফা হ্যাঁ, পাবো না? হ্যাঁ, তাহলে এম যদি প্লাস মাইনাস আই আলফা হয়, তুই বল তাহলে এক্স সমান আমি কি লিখবো? সি ওয়ান কস আলফা থিটা প্লাস সি টু সাইন আলফা থিটা। বল, হলো না? হুম, আচ্ছা, আমি এরম না লিখে আমি এরকম কায়দায় লিখতে পারি। সি ওয়ান সি টু না দিয়ে আমি আরেকটু কায়দা করে লিখছি। সরি, সি ওয়ান কস আলফা থিটা প্লাস এপসাইলন। হুম, এপসাইলন যেখানে সি ওয়ান অ্যান্ড এপসাইলন আর আরবিটারি কনস্ট্যান্ট, পাশে লিখে দিতে হবে কথাটা। তাহলে এক্স মানে এইটা তাহলে আবার কি? সি ওয়ান কস আলফা মানে তো রুট ল্যামডা, হুম, রুট ল্যামডা থিটা প্লাস এপসাইলন। এক্স এইটা পেলাম, তার মানে ইউ কত পাবো আমি? সি প্লাস সি ওয়ান কস রুট ল্যামডা থিটা প্লাস এপসাইলন। বল, পেলাম না? হ্যাঁ, Sorry. এই দেখ, আমি কিসের টার্মে পেয়েছি? দেখ কস এইটার মান কত থেকে কতর মধ্যে থাকে? এইটার মান কত থেকে কতর মধ্যে থাকে বল? মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকবে না? হ্যাঁ, তাই থাকবে তো নাকি, ভালো করে বল। হ্যাঁ, 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 তাহলে বল, তাহলে এইটার মান সবচেয়ে বেশি কত হতে পারে? ওয়ান। হ্যাঁ, আর সবচেয়ে কম কত হতে পারে? মাইনাস ওয়ান। হ্যাঁ, তার মানে ইউ এর রেঞ্জটা আমি পেলাম সি মাইনাস সি ওয়ান থেকে সি প্লাস সি ওয়ান এর মধ্যে থাকবে, দেখ, তাই না? হ্যাঁ। আমি থিটা যতই বাড়াই এই রেঞ্জ ছেড়ে কোনোদিন বেরোবে না, এইটুকু জায়গা ছেড়ে ইউ এর মান। বোঝা গেল কি বললাম? হুম, এই দেখ, তার মানে পথটা কেমন হলো? যত থিটা বাড়বে প্রথমে একবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে, আবার কমবে, এরম ভাই চলবে না? হুম। তাহলে বল এক্ষেত্রে পথটা কেমন হলো, স্টেবল হলো না আনস্টেবল হলো? প্রায় স্টেবল, মানে একদম প্রায় স্টেবল তো স্টেবল না, বলা একদম যাবে না। স্টেবল, একদম স্টেবলই। প্রায় স্টেবল আহ, আবার কিসে? না, 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 মানে ওই যে ওটা তো মিশবে না মনে হয়, তুমি যেটা বলছিলে। মিশুক না মিশুক, আমি মিশবেই ধরে নিচ্ছি, আচ্ছা, বললাম না আমি হিসাবের আচ্ছা, সুবিধার জন্য মিশবে ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে প্রায় স্টেবল স্টেবল। বলে কিছু না, স্টেবল স্টেবল। হ্যাঁ। তাহলে স্টেবল অরবিট।
ঠিক আছে। হুম। এই জিনিসটা আমার প্রমাণ করতে আসে যে দেখাও কখন স্টেবল হবে খুঁজে বার করো। ল্যামডার মান যখন কত পজিটিভ। হ্যাঁ। ল্যামডা পজিটিভ হওয়া মানে কি? ল্যামডা কারে ধরেছিলাম আমি? এই যে এই যে 3 - n, এইটাকে ল্যামডা ধরেছিলাম না? হ্যাঁ। ল্যামডা পজিটিভ হওয়া মানে কি? এইটা গ্রেটার দেন 0, তার মানে কত হতে হবে? এন যতক্ষণ লেস দেন 3 থাকবে ততক্ষণ কি? এন যতক্ষণ লেস দেন 3 থাকবে ততক্ষণ স্টেবল হবে। এন যেই আমি 3 থেকে বাড়িয়ে দেবো তখন আনস্টেবল হয়ে যাবে, বা 3 সমান হয়ে গেলে আনস্টেবল হয়ে যাবে, তাই না? হুম। এন মানে কি? এন মানে এই দেখ সেই প্রথমে ধরেছিলাম, এই যে এই এন। তাহলে সেন্ট্রাল এফটা যতক্ষণ এই যে ইউ টু দি পাওয়ার এন এর থেকে যখন কম হবে, ইউ কিউবের থেকে যতক্ষণ কম হবে ততক্ষণ ঠিক আছে। যেই ইউ কিউব বা তার বেশি হয়ে গেল তখন আনস্টেবল হয়ে যাবে। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে দেয়। বল, প্রমাণ করা যাবে না? হ্যাঁ, করে যাবে। ঝামেলার কিছু আছে বল? না। ঝামেলার কিছু নেই। আমি এখানে আর একটা দুটো কথা আমার এখানে থিওরিটিক্যাল কথা বলতে হবে, আমি বলে তারপরে আস্তে আস্তে আসছি। দেখ, দেখ তাহলে স্টেবল হলে আমি কি পেলাম ধর। এই যে, আচ্ছা এই অবধি লিখে ফেল আগে, তারপরে আমি বলছি আবার। এই অবধি লিখে ফেল, তারপরে আমি বলছি, কারণ এই জায়গাতে আবার একটু দু একটা কথা লিখতে হবে। লিখে ফেল। হ্যাঁ। এই পাতা হয়েছে, এই পাতাটা? হ্যাঁ। ব্যাস, এই পাতাটা লিখে ফেল, তারপরে আমি পরের পাতায় আসছি। হ্যাঁ। হয়েছে? হ্যাঁ। আচ্ছা। হুম। তাহলে কি দেখলাম? স্টেবল আনস্টেবল অরবিটের, তাহলে কখন স্টেবল হবে কখন আনস্টেবল হবে দেখে নিয়েছি। এইবার দেখ আবার। ও সরি। ধর তাহলে আমি কি দেখলাম, পার্টিকেলটা যদি এই সার্কুলার পথে ঘুরছিল যতক্ষণ, তারপরে তার পথটা কেমন হলো? পথটা ভেঙে চুরে একটুখানি অন্যরকম হলো। যে ধর এই জায়গা থেকে শুরু করে প্রথমে বাড়লো, তারপরে কমলো, আবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, আবার কমলো, আবার বেড়ে আবার কমলো, এই এরকম হলো একটা। এরকম হলো তো বল? হ্যাঁ। দেখ, তাহলে যেখানে ছিল সেখান থেকে নড়ে যাওয়ার পরে কি হলো? একবার ম্যাক্সিমাম এই এই যে এই জায়গা এই পয়েন্টে যখন আছে পার্টিকেলটা, তখন রেডিয়াসটা কি ম্যাক্সিমাম না? রেডিয়াস ভেক্টরটা দেখ হুম। এই এই হ্যাঁ। জায়গায়, আবার যখন কমতে 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 একটা জায়গায় মিনিমাম হলো, আবার কমতে কমতে একটা জায়গায় ম্যাক্সিমাম হলো, তাই না? আবার মিনিমাম হলো, আবার ম্যাক্সিমাম হলো, আবার মিনিমাম হলো, আবার ম্যাক্সিমাম হলো, এখানে এসে আবার মিনিমাম হলো, এইভাবে চলছে, তাই না? তাই না? এই হলো, হুম। এরকম হলো তো। এই যে হ্যাঁ। ম্যাক্সিমাম বা মিনিমাম, তুই বলতো এই ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে
ভালো করে বুঝবি। হুম। এই যে ডি ইউ ডি থিটা এইটা কত হবে? ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে ডি ইউ ডি থিটা কত হয়? এক্সট্রিম এক্সট্রিম পজিশনে ডি ইউ ডি থিটা কত হয়? জিরো হয় না? তখনই তো আমরা হ্যাঁ, এক্সট্রিম পজিশন দেখি। হ্যাঁ, তাই হয়। হ্যাঁ। আচ্ছা, এইটুকু বলে নেই, তারপরে আমি দুটো কথা বলবো, সেই দুটো মানে অন্য রিলেটেড। আচ্ছা, ডি ম্যাক্সিমাম পয়েন্টে ডি ইউ ডি থিটা জিরো। হুম। এই যে ম্যাক্সিমাম বা মিনিমাম মানে যেখানে ডিইউডি থিটা জিরো, সেই পয়েন্টকে একটা নাম আছে, সেই পয়েন্টের নামটাকে বলে অ্যাপস। অ্যাপস অ্যাপস মানে হচ্ছে যে পয়েন্টে পার্টিকুলার মানে ট্রাজেক্টরি যে পয়েন্টে ডিইউডি থিটা জিরো হয়। ঠিক আছে? হ্যাঁ। ডিইউডি থিটা জিরো তার মানে কি, দেখ একটা জিনিস, দেখ মজার জিনিস যেটা, সেটা হচ্ছে দেখ এই অ্যাপস যেখানে যেখানে, সেখানে এই ট্যানজেন্ট ভেক্টর রেডিয়াস ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখেছে, দেখ। রেডিয়াস ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যেখানে যেখানে অ্যাপস প্রত্যেক জায়গায়। সেই জায়গায় তুই ট্যানজেন্ট টান, দেখবি রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি পাবি, দেখ। তাই না? বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে অ্যাপস মানে কি, যে পয়েন্টে রেডিয়াস ভেক্টর ট্যানজেন্টের সাথে লম্ব থাকে, মানে ডিওডি থিটা জিরো হয়। বোঝা গেছে? হুম। দরকার হলে কথাটা লিখে রাখতে পারিস, দুটো কথা, একটা অ্যাপস আর একটা হচ্ছে অ্যাপসাইডাল অ্যাঙ্গেল। অ্যাপসাইডাল অ্যাঙ্গেল লিখে রাখ, আমি বলে দিচ্ছি, বাংলায় লিখে রাখ। অ্যাপস মানে লিখে রাখ ট্র্যাজেক্টরি যে পয়েন্টে ডিইউডি থিটা জিরো হয়, এরকম ভাই লেখ ট্র্যাজেক্টরির যে পয়েন্টে। আচ্ছা, ওইভাবে লিখিস না। ট্র্যাজেক্টরির যে পয়েন্টে রেডিয়াস ভেক্টর ট্যানজেন্ট ভেক্টরের সাথে লম্ব হয়। হয়েছে? না, না। ট্র্যাজেক্টরির যে পয়েন্টে রেডিয়াস ভেক্টর ট্যানজেন্ট ভেক্টরের সাথে লম্ব হয়, হ্যাঁ, দ্যাট ইজ ডিইউডি থিটা সমান জিরো হয়। তাই না? হ্যাঁ, সেই পয়েন্টকে বলে হচ্ছে অ্যাপস পয়েন্ট, অ্যাপস। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটু কথা শোন। বল, এইটা যদি আমি সেই ইনিশিয়াল অ্যাক্সিস ধরেছিলাম এইটা, তাই না? ধর আমি এইটাকে বললাম ইনিশিয়াল অ্যাক্সিস, কথার কথা বলছি। হুম, হুম, তাহলে বল, প্রথম অ্যাপস যখন তৈরি হয়েছে তখন একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা 1। হুম, আবার একটা যখন দ্বিতীয়, তারপরে কমতে কমতে দ্বিতীয়, আবার যখন একটা অ্যাপস তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা কত? থিটা 2। হুম, এই যে দুটো অ্যাপস এর মধ্যে যে ডিস্টেন্স, এই মানে অ্যাঙ্গেলের, মানে হুম। দুটো অ্যাপস, এই অ্যাপস এর মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, সেই অ্যাঙ্গেলের ডিফারেন্সকেই বলে হচ্ছে অ্যাপসাইডাল অ্যাঙ্গেল। অ্যাপসাইডাল অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো পরপর দুটো অ্যাপস, পরপর দুটো অ্যাপস, দুটো পরপর দুটো অ্যাপস এর মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্স, সেইটাকে বলে অ্যাপসাইডাল অ্যাঙ্গেল। লিখে রাখ, পরপর দুটি অ্যাপস এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলকে বলে অ্যাপসাইডাল অ্যাঙ্গেল। হয়েছে? লিখেছিস? এই, পরপর দুটি অ্যাপস এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলকে বলে অ্যাপসাইডাল অ্যাঙ্গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইবার আমি এই যে ট্রাজেক্টরি যেটা পেলাম, এইটার থেকে এই অ্যাপসাইডাল অ্যাঙ্গেলের মানটা একটু বার করার চেষ্টা করি। দেখ, আমি কি পেয়েছি? ইউ সমান সি প্লাস C1 কস রুট ল্যামডা থিটা প্লাস এপসাইলন, তাই না? এইটা পেয়েছি না হুম, ট্র্যাজেক্টরিটা? হ্যাঁ, এইবার দেখ, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। অ্যাপস মানে কি পেলাম, ডিইউডি থিটা জিরো হবে যেখানে,
তাহলে ডিইউডি থিটা বার করি আগে। বল কত হবে? -c1 √λ সাইন √λ থিটা প্লাস এপসাইলন, তাই না? ইকুয়াল টু 0, এই জিনিস হবে না? হুম। বল এইটা তার মানে ল্যামডা কি 0? ল্যামডা 0 হতে পারবে? ল্যামডা c1 0 হতে পারবে? ল্যামডা তো নন জিরো, ল্যামডা তো পজিটিভ জিনিস, একটু আগেই পেয়েছিলাম। হ্যাঁ পজিটিভ ধরেই হ্যাঁ তো এটা হ্যাঁ ছিল। আর c1 জিরো হলে হ্যাঁ তো হবে না, c1 তো আরবিটারি কনস্ট্যান্ট, c1 জিরো হলে হবে না, কারণ কি? c1 যদি জিরো হয় তাহলে ইউটা তো সি আছে, কোনো ঘাটা খায়নি, ঘা খেয়ে না পাল্টায়নি। না। তাহলে পাল্টানো মানে মানে এটা শুধু ঘা মারলেই তো হবে না, একটুখানি তাকে পাল্টাতে হবে। হুম। আমার এমন জোরে ঘা মারতে হবে যাতে যেন একটু যাতে নড়ে যায়। ইউ হ্যাঁ জিরো c1 জিরো হওয়া মানে কি, ঘা খেয়ে নড়েনি, তাহলে ওরম ঘা মেরে কাজ নেই। দেখ, তাহলে এখান থেকে কি পেলাম? সাইন √λ থিটা প্লাস এপসাইলন ইকুয়াল টু 0। সাইন কতর মান 0 হয়? সাইন কে পাই এর মান 0 হয়, তাই না? হ্যাঁ যেখানে কে কার মধ্যে থাকে, কেটা হচ্ছে একটা ইন্টিজার। তাহলে দেখ এখান থেকে কি পেলাম, √λ থিটা প্লাস এপসাইলন ইকুয়াল টু কে পাই। হ্যাঁ বল বোঝা গেল? হ্যাঁ তাহলে বল এইবার তাহলে পয়েন্টগুলো কেমন হবে। ইফ এরকম দেখ, যখন কে ইকুয়াল টু 1, তখন আমরা থিটা, প্রথম θ1 কখন হবে? যখন কে ইকুয়াল টু 1 তখন থিটা সমান θ1। কে ইকুয়াল টু 2 হলে, তাহলে থিটা সমান θ1 যদি হয়, তাহলে θ1 এর মান কত পাবো আমি? তাহলে √λ θ1 প্লাস এপসাইলন সমান কত হচ্ছে, পাই। হ্যাঁ কে সমান 2 হলে থিটা সমান θ2, তাহলে √λ θ2 প্লাস এপসাইলন সমান কত, 2 পাই। কে হ্যাঁ সমান 3, থিটা সমান θ3, √λ θ3 প্লাস এপসাইলন সমান 3 পাই, এরকম ভাবে চলবে। হ্যাঁ তাহলে বল পর পর দুটো অ্যাপস মানে কি হয়, এইটা এইটা অথবা এইটা এইটা, এরকম না? হ্যাঁ পরপর দুটো অ্যাপসাইডাল পয়েন্ট মানে, অ্যাপস পয়েন্ট মানে কত হয়, θ1 θ2, নয় θ2 θ3। হুম। এই θ1 θ3 হবে নাকি? না। কারণ মাঝখানে তো θ2 ঢুকে রয়েছে। হ্যাঁ হলো? হ্যাঁ তাহলে বল, আমি যে কোনো দুটো, তুই জেড কটা নিয়ে কাজ করিস, আমি ইন জেনারেল নিয়ে কাজ করছি। তাহলে ধর যে কোনো একটা অ্যাপস পয়েন্ট হচ্ছে √λ θ প্লাস এপসাইলন সমান, ধর আমি কথা বলছি আর পাইতে হচ্ছে একটা অ্যাপস, আর অ্যাপসটা, তাহলে তার ঠিক পরের অ্যাপস কোনটা? r+1 পাই। হ্যাঁ এই যে θ1 আর θ2 পরপর দুটো অ্যাপসের মধ্যে আমি নিচ্ছি, θ1 না, θr+1। তাহলে বল অ্যাপসাইডাল অ্যাঙ্গেল কত হবে? অ্যাপসাইডাল অ্যাঙ্গেল, এই θr+1 মাইনাস থিটা, ওইটা না? হুম হুম হুম। এটাই তো হবে, θr। হ্যাঁ সেইটা কি হচ্ছে দেখ তো, r+1, সরি r+1 পাই মাইনাস এপসাইলন বাই √λ মাইনাস r পাই মাইনাস এপসাইলন বাই √λ, তাই আসছে না? হ্যাঁ তাহলে এখান থেকে একটু কাটাছাটা কর, r পাই বাই √λ প্লাস পাই বাই √λ মাইনাস এপসাইলন বাই √λ মাইনাস r পাই বাই √λ প্লাস এপসাইলন বাই √λ। এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে থাকলো কি, পাই বাই √λ। এই দেখ, হয়ে গেল, এইটাই হচ্ছে আমার অ্যাপসাইডাল অ্যাঙ্গেল। এই অ্যাপসাইডাল অ্যাঙ্গেলের মান আমাকে বার করতে দেয়। বোঝা গেছে? হ্যাঁ তাহলে দেখ যে কোনো দুটো অ্যাপস এর মধ্যে অ্যাঙ্গেল সবসময় কনস্ট্যান্ট থাকছে, তাই না? পাইও কনস্ট্যান্ট, ল্যামডা হ্যাঁ কনস্ট্যান্ট।
বল, থিওরি মোটামুটি আমার এইটুকু জানলে হয়ে যাবে এই জায়গায়। বল কোনো অসুবিধা আছে কিনা, তারপরে আমি পরের কথা বলবো তাহলে। না। একদম ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইবারে দু একটা অঙ্ক টঙ্ক করতে হবে। আমি তোকে এক্সারসাইজটা একটুখানি পাঠাচ্ছি ছবি তুলে, দিয়ে কোনটা কোনটা করতে হবে আমি বলে দিচ্ছি, দাঁড়া। 17, 210। এক সেকেন্ড। এর একটা জেনারেল কেস আছে, সে জেনারেল কেস আমি পরের দিন বলবো, কোনো জেনারেল কেস আর আমি আজকে আর বলছি না। আমি অঙ্কগুলোর ছবি পাঠাই আগে। অঙ্ক করতে হবে, অঙ্ক করলে জিনিস একেবারে, যত অঙ্ক করবে জিনিস তত 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 ক্লিয়ার হবে। ছেলেপিলে আসে অঙ্ক করে না, ওই জন্যই তো ছেলেপিলে মানে সে শিখতে পারে না, সেই দাদা কাকা ধরে অঙ্ক করে, আর ওই পরীক্ষার সময় গিয়ে মুখস্থ করে, আর বলে মেকানিক্স পার্টিকেল ডিনামিক্স খুব ঝামেলার। তুই বলে ঝামেলার কিছু আছে? মুখস্থ করার কি মুখস্থ করবি তুই এখানে? না, কিছুই মুখস্থ করার নেই। শিখলে, একবার শিখলে তুই বলে, একবার যদি তুই শিখিস তোর কোনো আর অসুবিধা আছে কিছু? না। এই যে দেখ এক্সারসাইজটা পাঠিয়েছি, দেখ। পেয়েছিস? হ্যাঁ। হুম। এবার একটুখানি খাতায় দরকার হলে লিখে রাখ এক্সারসাইজ থেকে। আহ, কয়েকটা অঙ্ক প্রথমে করতে হবে, যেগুলো দাগ দিয়ে রাখ বা লিখে রাখ। বার করে নি। বলো। হ্যাঁ, এক সেকেন্ড, আমি একটা বার করে নি। আচ্ছা, exercise টা, হ্যাঁ, এখানে করবি। 4 দাগেরটা ভালো অঙ্ক, 4 দাগেরটা করবি। 5 করবি। 9-এর এ বি দুটোই করবি। ঠিক আছে। 10 করবি। আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে পরীক্ষার জন্য বললাম। আর শেখার সময় তোর সব কটা করতে হবে, এইগুলো আগে করবি, করে বাকি যে অঙ্কগুলো আছে একেবারে 1 থেকে 10-এর মধ্যে বাদ বাকি যেগুলো সবগুলো করতে হবে। বাদ দেওয়ার কিছু নেই, বাদ দিয়ে কি হবে অঙ্ক? হ্যাঁ, পরীক্ষায় সাধারণত আসে আসে না এই সমস্ত ভাবনা চিন্তা করে, সেগুলো ইম্পর্টেন্ট দেখে সে করা যায়, কিন্তু সেসব পরে। আগে হচ্ছে শেখার কাজ করতে হবে, আগে সব অঙ্ক করতে হবে সবগুলো। বল, বোঝা গেল? হ্যাঁ। আমি কি একটা অঙ্ক যে কোনো একটা নিয়ে একটুখানি এগিয়ে দেবো, কিভাবে কি করব? না, আগে চেষ্টা করি। আচ্ছা, চেষ্টা কর, খুব ভালো কথা। চেষ্টা কর, নিজে নিজে চেষ্টা কর, উদাহরণগুলো আছে দেখতে পারবি। উদাহরণগুলো দেখলে তারপরে দরকার হলে পরের দিন আমি অঙ্ক দেখাবো। ঠিক আছে। বল, কোনো অসুবিধা আছে যেটুকু যা করলাম তার মধ্যে? না, না। ক্লিয়ার পুরোটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই এই জায়গাগুলো করবি। উদাহরণের আমি পরে উদাহরণের ছবিটা একটা দুটো পাঠাচ্ছি, উদাহরণটার অঙ্ক, উদাহরণ দুটো উদাহরণ আছে, দেখিস কোনি, অসুবিধার কিছু নেই, সহজ জিনিস। সহজ, এর মধ্যে ঝামেলার তো কিছুই নেই। ধরে ধরে একেবারে অঙ্ক করলে সাদামাটা ভাবে হয়ে যাবে, তাই না? হুম। তুই অঙ্কগুলো কর, আমি নেক্সট রবিবার ক্লাস নেবো। রবিবার হচ্ছে রাত্রিবেলা যেরকম নেই সেরকম। আচ্ছা। নেক্সট রবিবারে আমি কোনটা করাবো দেখি তো, দাঁড়া কোনটা করানো যায়। স্টেবিলিটি তো পড়ালাম না। হ্যাঁ। রেজিস্টিং মিডিয়াম বলে একটা জিনিস আছে, রেজিস্টিং মিডিয়াম। রেজিস্টিং মিডিয়ামটা পড়াবো তুমি।
রেজিস্টিং মিডিয়াম মানে কি? রেজিস্টিং মিডিয়াম মানে একটা পার্টিকেল ফ্রি ভাবে চলতে পারছে না, তার উল্টো দিকে একটা বাধাজনিত কোনো একটা বল রয়েছে। ঠিক আছে? ফ্রি ভাবে চলতে পারে না, সেইটাকে বলে রেজিস্টিং মিডিয়াম। বল, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। বাতাসের বাধা হতে পারে, যা কিছু বাতাসে মানে, ধর একটা তুই জিনিস একটা ছুঁড়ে দিলি, খানিক দূর গিয়ে পড়ে গেল, তাই না? হ্যাঁ। হ্যাঁ। যদি কোনো বাধা না থাকতো, তাহলে যেভাবে যতদূর যেত, মানে এত স্বাভাবিক সামান্য হ্যাঁ। জিনিসটা ভাব। ধর তুই একটা জিনিসকে এখান থেকে ছুঁড়ে দিলি এরকম ভাবে, যে এই প্লেনের ওপরে এখান থেকে ছুঁড়ে দিলি, সে এই পথে এসে এখানে পড়তো, কোনো বাধা টাধা কিছু নেই। কিন্তু বাধা থাকার কারণে সে অত দূর গেল না, খানিক দূর গিয়ে অত কাছাকাছি থেকেই পড়ে গেল। এই ছুঁড়ে যখন ছুঁড়ে দিয়েছিস, এই দিক বরাবর ছুঁড়ে দিয়েছিস, এই দিক বরাবর একটা বাধাজনিত বল কাজ করছে প্রত্যেক মুহূর্তে, এই দিক বরাবর। যদি থাকে তাহলে পার্টিকেলটা অত দূর আর যাবে না, এরকম ভাবে গিয়ে নিচে একটা জায়গায় গিয়ে এসে পড়ে যাবে। তখন তার গতিপথ কেমন, কি বৃত্তান্ত কি কি হবে, সেই সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে? হুম। অঙ্কগুলো হুম। করে ফেল। এই চ্যাপ্টারে আর এর বেশি কিছু নেই, আরো একটা দুটো যা কথা আছে সে আমি বলে দেবো খুনি। ও নিয়ে ঝামেলা চিন্তা করার কিছু নেই। বল, এই যেটুকু বললাম সেটুকুর মধ্যে কোনো জায়গায় কোনো ঝামেলা থাকলে বল। না, না, কোনো ঝামেলা নেই। ক্লিয়ার পুরোটা? খুব সহজ হ্যাঁ। জিনিস, ঝামেলার কিছু না, খুব সহজ। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় রাখছি। আচ্ছা, আমি বলে দেই, নেক্সট কবে যেন আবার ক্লাস নেবো? বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ, কালকে। বৃহস্পতিবার। হ্যাঁ, কালকেই তো, কালকে আমি থিওরি অফ ইকুয়েশন করাবো। থিওরি অফ ইকুয়েশন করাবো। আমি এরকম ভাবেই করবো যে আমি এই সপ্তাহটায় মানে একটু এদিক ওদিক হয়ে গেল বলে আমি আজকে করিয়ে দিলাম। বৃহস্পতিবারে থিওরি অফ ইকুয়েশন, রবিবার দিন, তাই তো বলেছিলাম মনে হয়, তাই না? রবিবার দিন মেকানিক্স। হুম। আর আহ, ও না, সরি, মঙ্গলবারে থিওরি অফ ইকুয়েশন বলেছিলাম মনে হয়, হুম। হুম। তাই না? হ্যাঁ। তাহলে এই এই থার্সডে থিওরি অফ ইকুয়েশন হচ্ছে, কারণ ওটা অনেকদিন করা হয়নি তো আবার। সানডে মেকানিক্স, আর হচ্ছে তারপরে টুইসডেতে আবার থিওরি অফ ইকুয়েশন, এ তারপরে ওই কি বলে, থিওরি অফ ইকুয়েশন কমপ্লেক্স মেকানিক্স যেরকম চলছিল সেরকম চলবে। ঠিক আছে? রবিবার ও রোববার অব্দি সময় আছে, করে ফেল তার মধ্যে অঙ্কগুলো। ঠিক আছে? হ্যাঁ। তাহলে রাখলাম এই জায়গায় আমি। হ্যাঁ। হ্যাঁ। এক তাহলে সেকেন্ড। ইয়ে লিখ করে হ্যাঁ নাও। হ্যাঁ হ্যাঁ।